3 মাস পর আমাদের সুমন্ত দাদা বাড়ি ফিরে আসছে। ও বৌদিমণি, ও দাদা বাবু, তোমরা তাড়াতাড়ি ছুটে এসে আনন্দের খবরটা শুনে দাও। আমি বাজারে ছেলেটা নামে রেখে অসুস্থ কর্তাবাবুকে গিয়ে বলবো কর্তাবাবু এবার আমি সুস্থ হয়ে সুমন্ত দাদাবাবু বাড়ি ফিরে আসছে। কে বাড়ি ফিরে আসতে বসন্ত? সুমন্ত দাদাবাবু গো, সুমন্ত দাদাবাবু। তুমি কি করে জানলে? দাদাবাবু সন্ন্যাসী পোশাক পরে ওই স্টেশনের বসায় চুপচাপ বসে আছে। কিন্তু তিনি যে আমাদের জামাই বাবু, একথা তুমি কি করে জানলে? তাহলে দেরি করছো কেন তুমি? আমি এক্ষুনি যে অসুস্থ বিশ্ববাসীকে খবরটা দিয়েছি, আর যাও তুমি অভিষেককে ডেকে নিয়ে এসো। ডাকতে হবে না বৈশালী, ডাকতে হবে না। রাস্তার কিছু লোকের মুখে খবরটা আমি আগেই শুনে নিয়েছি। দাদাবাবু, কথা যদি সত্যি হয় না বৈশাখদা, আমি তোমায় কাঁধে নিয়ে কত্থক নাচ নাচাবো, কত্থক নাচ। ওই চান্স नहीं मिले कौखो कुमार, क्योंकि तुम्हारी कत्थक तो पहले मेरा संगे पॉप। তাই করো, তাই করো। তোমরা আনন্দে নাচে গানে বাড়িটা মাত করে দাও। আমি ছুটে গিয়ে অসুস্থ কর্তাবাবুকে আনন্দের খবরটা দিয়ে আসি। কর্তাবাবু, কর্তাবাবু, কর্তাবাবু। আজকে আমাকে আনন্দ হচ্ছে না, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আনন্দের কথা পরে হবে। আগে যাও বর্তলা থেকে জামাই বাবুকে গাড়িতে করে নিয়ে এসো। যাবো যাবো বৈশালী, আমার মনের মধ্যে যে ঝড় উঠেছে না, সেই ঝড়ই যে আমাকে শুকনো পাতার মতো উড়িয়ে নিয়ে যাবে ওই বটতলায় বসে থাকা সুমন্তদার কাছে। আমি চললাম। হরে কৃষ্ণ। আরে এই অফিসে চাকরের মুখে ভোজবাজির কথা শুনে নৃত্য করে কোনো লাভ হবে না। আরে যা কলেজে পড়তে যা। আজ আর পড়তে যাবো না, আজ যাবো উঠতে উঠতে ওই স্বপ্নের শিখরে। সন্ধ্যে হতভাগা স্বেচ্ছায় যে সংসার ত্যাগ করে চলে গেছে আমার জামাই পুণ্যব্রত, গয়া কাশী বৃন্দাবন লক্ষ্মণ ঝোলা লোক পাঠিয়েও যখন তার কোনো খোঁজ পাওয়া যায়নি, তখন সে আরে বাড়িতে নিজে নিজে ফিরে আসতে পারে না, কখনোই না। ওই সমাজ গুবি গল্পে কান্না দিয়ে কলেজে পড়তে যা। ওই আজ তুমি গল্পে কান্না দিয়ে তাই তো নিজের চোখে এত সত্য দেখতে যাচ্ছি বাবা। যা না যা, গিয়ে দেখবি ওই স্টেশনের বর্তমানে সন্ন্যাসী এসেছে ঠিকই, কিন্তু সেটা তোর ওই সুমন্ত দানা। সত্যি যদি তাই হয় বাবা, আমি তাহলে সেই সন্ন্যাসীর পায়ে ধরে জিজ্ঞাসা করবো, হে সন্ন্যাসী, আপনি তো দেশে বিদেশে অনেক ভ্রমণ করেছেন, আপনি কি কোথাও কখনো আমার সুমন্তদাকে দেখেননি? আপনি কি জানেন সন্ন্যাসী, আমার সেই সুমন্তদা কোথায় আছে, কেমন আছে? সে কি এখনো আমাদের কথা মনে রেখেছে, নাকি সব ভুলে গেছে? নাকি সব ভুলে গেছে? নাকি সব ভুলে গেছে? হরে কৃষ্ণ। হতভাগা ছেলেটা আবার কাঁদতে কাঁদতে চলে গেল। কি আর করবে বলুন, বাবার তো কান্না নেই, তাই বাবার ওই ছেলেই কেঁদে গেল। আরে এই শয়তানি মেয়ে বন ভগ্নিপতির সংসারে থেকে ফুটানি করতে লজ্জা করে না তোর? লজ্জা? লজ্জা কেন করে না জানেন? যখন দেখি আপনি সারাদিন সুকর্ম না করে হরিনাম করতে করতে অকর্ম করছেন, আর আপনার দাদার সর্বনাশ করছেন। এই, মুখ সামলে কথা বলবি। এই, আপনিও নিজের মুখে তাড়া দিন, আর একটা পাকা কথা বললে না। হরে কৃষ্ণ। ওরে বোম্বাই মার্কা মেয়ে, আমি তোদের মতো বাঁকা নই, আমি শ্রীহরির ভক্ত, শ্রীহরিহর হরে কৃষ্ণ। তাহলে আপনিও শুনে রাখুন শ্রী হরিদাস, আমি যদি আপনার আগে জন্মাতাম, যদি জানতাম আপনার মনে এত বিষ আছে, তাহলে আপনার নামটা ছোট করে কি রাখতাম জানেন? আমি আপনার নামটা রাখতাম বিষ হরি। মুখে মেয়ে কথা, সারাদিন সারাদিন এবার খালি ধেই করে নেচেই চলেছে। আরে এই খ্যাপা, যা যা যা, সুমন্ত বাড়ি ফিরে এসছে বলে আল্লাহতে হাতখানা হয়ে উঠেছি। কেন কেন, তোমরা কি কত নাকি? কি বললি রে হতভাগা? সুমন্তদা এই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে তুমি এই বাড়িতে লাদা হয়ে বদাতো, আর তোমার দামাই হয়ে উঠেছে ভক্ত। কি বললি? মোটে না। কেন কেন মানবে কেন? আমি মিথ্যে কথা বলেছি?
কতদিন পর তার মুখ থেকে আমি কক কক ডাক শুনবো। ওলে বাবা কুমড়ে তোকে ডল ওলে কিতনো কিতনো আমিও কতদিন পর তার মুখ থেকে বাবা ডাক শুনবো রে কাকা। কোনদিন আমি তাকে কতদিন অনেক খোঁজ করেও তার সন্ধান না পেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম বেঁচে থেকে আর কি লাভ, তাই বিছানায় শুয়ে শুয়ে ভগবানের কাছে প্রার্থনা করতাম, বলতাম ভগবান আমার সুমন্ত যদি ফিরে না আসে তুমি আমার মৃত্যু দিও প্রভু। তুমি আমার আসাই তো উচিত রে মাধব। বৃদ্ধ বয়সে সব বাবা মায়ের জীবনে তাদের সন্তানকে যে একান্ত প্রয়োজন রে মাধব। দাদা আমার বাবা খুব তপ্ত হয়ে যাবে। আমি তখন আমার বাবা কানে গিয়ে বলবো ওলে কিতনো ওলে তোলা কাঁদে নিয়ে বাবা লক্ষণ বিলাটাও তোলে। মাধব যা হরিহর তুই জানিস আমার সুমন্ত ফিরে আসছে বৌমায়ের সিঁদুরের টানে। হরে কৃষ্ণ তার মানে হ্যাঁ রে, বৌমাজ মা কালীর মন্দিরে সিঁদুর বন্ধক দিতে গেছে। আর ওই সিঙ্গুলের টানেই তো তোমাকে পানি ফিরে আসতে পানি ফিরে মাধবের কি আনন্দ। পানি ফিরে আসতে পানি ফিরে আসতে। হরে কৃষ্ণ দাদা, সত্যি যদি সুমন্ত এ বাড়িতে ফিরে আসে তাহলে উজ্জয়িনী বৌমা তার স্মৃতিতে 1 বছরের জন্য সিঁদুর দিতে পারবে না। কার বাড়ি ফেরার কথা বলছেন জ্যাঠামশাই? সুমন্তদা কোনো দিনই বাড়ি ফিরে পূর্ণব্রত না জ্যাঠামশাই, ফিরে না। যে একবার সন্ন্যাস নিয়ে চলে যায় সে কোনো দিনই বাড়ি ফিরে আসে না। ফিরেছিল, পূর্ণব্রত ফিরেছিল নিমাই সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করে পুরী ধামে চলে যাবার পরেও তিনি একটা দিনের জন্য ফিরে এসেছিলেন তার সচি মায়ের সঙ্গে দেখা করতে। কিন্তু সচি মায়ের সাথে দেখা করেই তিনি চলে গিয়েছিলেন। ওই বিষ্ণু প্রিয়ার দিকে একবারও তিনি ফিরে তাকাননি। কিন্তু বিষ্ণুপ্রিয়া যদি মুহূর্ত্যাগ না করতেন ঠাকুর জামাই, তাহলে নিমাই কি পারতেন এই বিশ্ববাসীর কাছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য হতে? বৌমা বাবা, কাকা, আপনিও শুনে রাখুন ঠাকুর জামাই, আমি বিষ্ণুপ্রিয়া নই, আমি এই বাড়ির বউ উজ্জয়িনী। আমার স্বামী ফিরে আসার কথা যদি সত্যি হয়, যদি আমার স্বামী সত্যই ফিরে আসে, তাহলে আমি তাকে আর গৃহত্যাগ করতে দেব না। তাই তো বাবারও কথা শুনে আমি মা কালীর মন্দিরে আমার সিঁদুর কাজ বন্ধক দিয়ে এসেছি। সত্যি আমার সুমন্ত ফিরে আসছে, আমার সুমন্ত ফিরে আসছে, আমার সুমন্ত ফিরে আসছে। বাড়ি ফিরে আসছে এবারে কোনো মতে বিশ্বাস করতেই পারছি না। বিশ্বাস করতে না পারলে কি হবে পূর্ণব্রত? সুমন্ত দাদের সত্যি চৌধুরী বাড়ির চৌকাঠে এসে দাঁড়িয়ে আছে। চৌকাঠে এসে গেছে। বাবা, ওরে সুমন্ত, আমি আবার ফিরে এলাম বাবা। তুই আমার বুকে আয় বাবা, তুই আমার বুকে আয়। আহারে, দেশে দেশে ঘুরে ঘুরে তোর শরীরটা কেমন হয়ে গেছে রে সুমন্ত। এখনো তোর চোখের মুখে কেমন কেমন যেন একটা ভাব। সংসার ধর্ম যে এখনো কাটেনি বাবা। এই সন্ন্যাস ধর্মে গিয়ে সবকিছু যেন উল্টো পাল্টা হয়ে গেছে। কখনো মনে হচ্ছে সবই সং, আবার কখনো মনে হচ্ছে সবই অসার। ওসব ভাবনা আর ভাবিস না, আমি বুঝতে পেরেছি। সেই জন্য তুই সারা
সরাসরি বাড়িতে না আসে স্টেশনের বটতলায় বসেছি বাবা হ্যাঁ রে বুঝে ফেল সব ভাবনা মন থেকে বুঝে ফেল ওই দেখ দেখ তোর কাকা তোর দিকে কিরম অবাক হয়ে তাকিয়ে আছে দেখ আমি সন্ন্যাসী চলে গিয়েছিলাম বলে তোমার খুব কষ্ট হয়েছে তাই না কাকা? তা হবে না রে কষ্ট তুই যে আমার একমাত্র ভাই বরে সুমন্ত তুমি আমাকে চিনতে পারছো না সুমন্ত দা, আমি তোমার ভাই অভিষেক। অভিষেক, ঈশ্বর ভাবনা যে তোদের সকলের কাছ থেকে আমাকে অনেক দূরে সরিয়ে রেখেছিল, এখন আমি আবার তোদের সকলকে যে নতুন করে চিনছিল অভিষেক। কিন্তু জামাইবাবু আপনাকে গেরো পোশাক করে ফেলতে হবে। খুলবো বৈশালী খুলবো। ওই সন্ন্যাস ধর্ম ত্যাগ করে সংসারে যখন ফিরে আমি এসেছি তখন ঠিক আবার আগের মতো পোশাক। আরে পূর্ণব্রত তুমি চুপ করে আছো কেন কি এত ভাবছো বলো তো আমি কোনো ভাবনা নেই, আমি তোমার সাথে আবার বদলিয়া যাব, আর তোমার সাথে ফ্যাক্টরি কাজে মনোনিবেশ করবো না। তা তো বটে, তা তো বটে। আমি 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 না না আপনি 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 কি বলেন নিখিলেন নিখিলেন নিখিলেশ, নিচের গিলাসে বাকি মদের মুখের মাটি কাজ করার মতো কেমন? কাজ করো না, কাজ করো না, আমি আনন্দে আনন্দে একদম আরে হবেই তো আনন্দ তো হবেই তুমি শুধু একা নও আমরা সবাই আনন্দে একবারে দিশাহা হয়ে গেছি এই পূর্ণব্রত আর তুমি আর লিখিলে চলো আমরা সবাই এখান থেকে সবাই চলে যাই তাই বৌমা তোমার সিঁদুর বন্ধক দেওয়া সার্থক হয়েছে বৌমা তোমার সিঁদুরের টানে আমার সুমন্ত আজ বাড়ি ফিরেছে তুমি ওর বিশ্রামের ব্যবস্থা করো আচ্ছা বাবা। আরে অভিষেক বৈশালী আরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস আনন্দ কর আনন্দ কর তোদের আনন্দে আমার মুখর হয়ে উঠো দীর্ঘদিন ধরে বোবা হয়ে থাকা এই চৌধুরী ভবন তাই চলো তাই চলো আজ এতদিন পর সুমন্ত বাড়ি ফিরে এসেছে আরে মাছিয়া মাছ ধরে নিয়ে আয় সুমন্ত বাড়ি ফিরে এসেছে আরে পূর্ণব্রত নিখিলেশ চলো চলো হরিনাম জপ করতে করতে বুঝি হেমা মাল্লির কথা মনে পড়ে গেছিল, তাই তুলপি তলপা গুটিয়ে ফেলতাম নায়িকার কাছে। তোমার ঝোলা কি আছে দাদা? চন্ডিকায় হ্যাঁ বৈশালী উজ্জ্বলী বৈশালী কি হলো মহানগরী উচ্চয়নী, তোমার এই লজ্জা রাঙা রেবা নদীর তীরে মেঘদূতের ছায়া এসে পড়লো যে কি যে বলো না ঠাকুরপো। ওই লাইলার মহব্বতের ফাঁদে শেষ পর্যন্ত রোমিওকে ধরা দিতেই হলো তো। জানি না, যাও। আর লজ্জা দিয়ে কোনো লাভ হবে না জুলিয়েট, কারণ তোমার প্রাণের প্যারাডাইসে রোমিও যে এসে গেছে। কতই বা দেরি না করে দাদার কাছে এসো। আজ অনেকদিন পর তোমার মুখের হাসি দেখলাম, তাই তোমার মুখের হাসির সাথে ভালোবাসার বাঁচির সুর মেলাতে তুমি দাদার কাছে চলো। চলি বৌদি, আর দেরি করো না, শুভক্ষণ যে বয়ে যায়। যাবো 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 তো বটেই, নদী গিয়ে সাগরের কাছে যেতেই হবে, ঘোমরা কিছু ফুলের মতো খেতেই হবে। না এতক্ষণে হয়তো তার পোশাক আশাক সবকিছু বদলানো হয়ে গেছে। আমি যাবো, এতদিন ধরে তার ভালোবাসার বন্ধ দুয়ার আজ আমি খুলে দেব। উজ্জয়িনী বৌদি, আচ্ছা উজ্জয়িনী বৌদি, আপনি আপনার স্বামীকে ঠিক চিনতে পেরেছেন তো? কি বলছেন ঠাকুর জামাই? না না না, আপনি আপনার স্বামীর চোখ নাক মুখ সব ঠিকভাবে মিলিয়ে দেখেছেন তো? কি যে বলেন, আমি লজ্জায় তার দিকে চাইতেই পারি না না, আপনি এক মিলিয়ে দেখবেন কিন্তু। কেন বলুন তো? কেন কি আমি চোখে নিচে ভাবতে, আমি চোখে নিজের হাতে কারখানার সমস্ত কাজকর্ম শেখাতে চেয়েছিলাম। শেখাবেন ঠাকুর জামাই, শেখাবেন। আবার আপনি আমার স্বামীকে নতুন করে সমস্ত কাজ শেখাবেন, তবে আজ থেকে নয়, কিছুদিন পর। কারণ
এখন যে আপনার সম্বন্ধে গিয়ে আমার কাছে আবার নতুন করে শিখতে হবে বউকে কেমন করে ভালোবাসতে হয়। উচ্চারণী বলতে তোমার ওই হাসি তোমার জীবনে ফাঁসি হয়ে দেখা দেবে। তুমি যাকে নিজের স্বামী ভেবে জীবনের সবটুকু দিতে চাইছো, না 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 না, সে তোমার স্বামী নয়, সে আমার কাছে এক বিস্ময় করা স্বামী। নিখিলেশ, নিখিলেশ, স্যার আমি বুঝতে ভাবতে পারছি না সুমন্ত চৌধুরীকে মারার পর সে কিভাবে বেঁচে উঠতে পারে। না, ও বেঁচে ওঠেনি, ও বেঁচে ওঠেনি, ও বেঁচে উঠতে পারে না। ওকে গুলি করে মারার পর ওর আমি পালস চেক করে দেখেছিলাম, আমাকে কাছে বিশ্বাস করছি কিনা সেটা হাসিয়ে চেক করেছিলাম। তাহলে তাহলে লোকটা কি? নিঃশব্দে যে সুমন্ত চৌধুরী নয়, অন্য লোক। স্যার অবিকল একই রকম দেখতে, এটা কি হবে সমস্যা? অবিকল একরকম দেখতে হলেও ওর অন্তঃসত্ত্বা অনেক আলাদা। স্যার দেখতে একরকম হলেও ওই সুমন্ত চৌধুরীর সাথে কোনো মিল নেই। আর হচ্ছে না স্যার, স্যার আমি বলে দিই যে সুমন্ত চৌধুরী হিসাবে যে বাড়িতে রয়েছে সে সুমন্ত চৌধুরী নয়, সেটা অন্য লোক, অন্য লোক। তুমি একটা পন্থা উন্মাদ। হ্যাঁ, তাহলে তো কি তুমি খুলে যাচ্ছ, আসলে ব্যাপারটা জানাজানি হয়ে গেলে হঠাৎ সুমন্ত চৌধুরীকে আমরা খুন করছি, ব্যাপারটা তোমার আমার দুজনেরই ফাঁসি হয়ে যাবে। তাহলে 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 এখন কি করবো স্যার? আপাতত এই নকল সুমন্ত চৌধুরীতে এই পরিবারের সকলের সামনে আসল সুমন্ত চৌধুরী তবে মেনে নিতে হবে, আর তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখতে হবে ওই নকল সুমন্ত চৌধুরী সেজে থাকা ওই লোকটা আসলে কে। কে তোমরা? আমি আর নিখিলেশ, আমি আর নিখিলেশ, আমি নিখিলেশ সুমন্ত। তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? আগে আগে একটা পার্টি দেওয়ার কথা আসছে না স্যার। পার্টি দেওয়ার কথা হচ্ছে, পার্টি দেওয়ার কথা ভাবছি নাকি প্রপার্টিটা ছিনিয়ে নেওয়ার কথা ভাবছি? অভিষেকের মুখে সব কথা শুনেছি। তোমার লোভের ব্রত, তোমার লালসার ব্রত উদযাপন হবে না জেনেও। তোমাকে এ বাড়িতেই থাকতে হবে। যাও, কাল থেকে মুদি কাজ করে যাও। যাও। বললো না পার্টি দেবে না, বললো না পার্টি দেবে না। আরে কেন দেবেন আপনি বলুন না, একবার বলুন। আরে না, পার্টি দেবে না। চল বলছি, চল। সালা মাঝে মধ্যে সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। ওই সালা সুমন্ত চৌধুরীর ডায়েরিটা টানা 10 দিন মুখস্থ করার পরও যেন ঠিক মতো কবজা করতে উঠতে পারছে না। তারপরে ভয় পাবি না রে বললাম মুখার্জি। কে কাঁদছে? কে কাঁদছে? আমার সে অতি জীবনে গীতা, যাকে আমি বিয়ে করবো বলে ঠকিয়েছিলাম, তার পেটে বাচ্চাও এসেছিল। আজ থেকে 10 বছর আগের ঘটনা আমি আজও ভুলিনি। আজ থেকে 10 বছর আগে ওই গন্ডগায়ের কাশীনাথ দত্তের বাড়ির ঘটনা আমি আজও ভুলিনি। গীতার পেটে বাচ্চা এসেছে শুনে অরুণা মৌদি তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে বলেছিল, তোমার লজ্জা করছে না?
এরপর ওই কথাটা তুমি উচ্চারণ করবে না। বিয়ের আগে আমার এই অবস্থা হলো, পল্লব আমাকে কথা দিয়েছে সে আমাকে বিয়ে করবে। আরে পল্লবের কথা তুই এখন বিশ্বাস করে? এতদিন তুমি যাকে বিশ্বাস করেছিলে অরুণা, আজ সেই পল্লবের উপর তোমার এত অবিশ্বাস কেন? এতদিনে বুঝতে পেরেছি পল্লব মুখার্জি মিথ্যেবাদী, শয়তান, ধর্মবাদ, রাক্ষস। তুমি দেখে নিও যে দু একদিনের মধ্যে এই বাড়ি থেকে চোখ মারতে হবে, চোখ তোমার এই ঢিঙ্কি বোন গীতাকে তুমি করো না পল্লবকে হয় পেটের বাচ্চাটাকে নষ্ট করতে, না হয় যেমন করে হোক ওই পল্লব মুখার্জিকে চেপে ধরে বিয়ে হইতে বসাতে। স্বর্গের সিঁড়িতে যদি পা দিতে চেয়েছিলি দিদি, তাপস, উপোস করা সংসারটাকে স্বপ্ন দিয়ে সাজাতে চেয়েছিলি, তাই না? কি বলি হতভাগা? ঠিকই বলেছি। ওই প্রথম শয়তান পল্লব মুখার্জিকে আমি চিনতে না পারলেও পরে তাকে আমি ঠিক চিনতে পেরেছিলাম। তাকে আমি এই বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলাম। তাপস, তুমি অরুণা, তুমি তখন কারো কথা বিশ্বাস করনি? ভেবেছিলে পল্লব মুখার্জি তোমার ভাইয়ের চাকরি করে দেবে? সোনার ডিম পড়ার আশায় তুমি আমার বিশ্বাসের হাসির মুখটা চিরে দিয়েছো, মুখে চিরে দিয়েছো। গীতা, দাদা, তাপস, তোমরা এখন বলো আমি কি করবো, আমি কি করবো? পল্লব মুখার্জিকে চেপে ধরে তাকে বিয়ে করতে বাধ্য করবি? দাদা, তাকে বুঝিয়ে বলবি আমি তো বিশ্বাস করে নিজেকে তোমার কাছে সমর্পণ করেছি। আমাকে বিয়ে করে তুমি এই লজ্জার হাত থেকে বাঁচাও। হ্যাঁ, তাকে বলবি আমার পেটে তোমার সন্তান, তুমি যদি এই সন্তানের পিতৃত্বের স্বীকৃতি না দাও তাহলে এই গায়ের লোকের কাছে মুখ দেখাবো কেমন করে? বলবো বৌদি, আজ আমি তাকে সব বলবো। প্রয়োজন হলে তার হাতে ধরবো, পায়ে পড়বো। তবু যদি সে রাজি না হয় তখন আমি কি করবো দাদা? তাতেও যদি ওই শয়তান পল্লব মুখার্জি রাজি নয়, তাহলে তাকে আমি খুন করবো। এই কথাটা আমি বলে দিয়ে গেলাম। দাদা, আমি কি করবো দাদা? সত্যি যদি পল্লবের বাড়িতে কোনোদিন না আসে তাহলে আমার এই পেটের বাচ্চাটা নিয়ে আমার কি অবস্থা হবে বলো না দাদা? তুমি কি আমার বাচ্চাটাকে নষ্ট করে দেবে? কি বলে? তাহলে গায়ের লোকের কাছে মুখ দেখাবো কেমন করে? গ্রামের লোকের কাছে আমি মুখ দেখাবো না। আমি চটকলের মজুর, গ্রাম ছেড়ে শহরের বস্তিতে গিয়ে বাস করবো। কাঁদিস না বোন, কাঁদিস না। শহরের লোকেরা যদি জিজ্ঞেস করে তাহলে বলবো আমার ভগিনী গর্ভবতী অবস্থায় আমার ভগিনীপতি মারা গেছে। আমার অন্তভাগিনী বোন গীতা বিধবা। আমি কত কি স্বপ্ন দেখেছিলাম, আমার সব স্বপ্ন মাঠে মারা গিয়ে এই ননদ চিরকালের জন্য আমার মনের কাঁটা হয়ে রইল। কপাল, একেই বলে কপাল। এখন কপালের দোষ দিয়ে কি লাভ বৌদি? তুমি তো নয় কপালের দোষ দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু আমি কি করবো? পল্লব যদি সত্যি এই বাড়িতে না আসে তাহলে আমার এই বাচ্চার পিতৃ পরিচয় আমি দেবো কেমন করে? আজ আমি মাল ছাড়া কারো নয়। এইটুকু খেলে কি নেশা হয়? ওই তো পল্লব এদিকে আসছে। হ্যাঁ, আজ আমি মাল ছাড়া কারো নয়। এইটুকু খেলে কি নেশা হয়? বেশ করে খাবো মাল, হবো আমি বেসামাল। করি না আজকে আর কাউকেই ভয়। তুমি জানি মনে হবে, ভালো বুঝবে। সাদা কালো দুনিয়াটা দেখে বেরো, কামাল করে এই আগে বিষয় ধাক্কা দিও না, পড়ে যাবে। আরে ব্যাস, সব তোমাকে দেখে মনে হচ্ছে একটু চুম্বক, I mean ম্যাগনেট। আমার একটা লোহাকে আকর্ষণ
দর্শন করার জন্য রেডি হয়ে আছে ভাই। ছাড়ো, সেটা বলছি। আগে বলো, তুমি কখন এসেছো? সেখানে সময় দেখে খুব ভাই হাতে বইটা বিক্রি করে মদ খেয়ে নি। তুমি তুমি মদ খেয়েছো? তো মদ খাওয়া অমৃত করাবো, অমৃত। সরি কিন্তু তুমি তো তোমার সে অমৃতের কলসি আমার আমাকে বিয়ে না করে এ বাড়ি ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। বিয়ে করবো আবার তোমাকে? সব একে আমার ফ্যান সম্বল, তার উপরে ফুটো শান্তি, ওসব শান্তি বাদ সময় চালতাম। আমাকে আমাকে তুমি বিয়ে করবে না? কবি তাহলে তাহলে আমি তোমাকে পুলিশে দেবো। বললি হরামজাদি, তোমার বাড়ির সামনে থানা বলে পুলিশের হুমকি? তবে দেখ না তোর কি করি। দেখ দাদা, বৌদি, যাবো। থেকে ছুটে এসো। রামপুর, ওই দেখো। সে সুযোগ আমি দেবো না গীতা। সব মজা কি কারণ লাশটাকে মর্গে নিয়ে গিয়ে পোস্টমর্টম করতে হবে। দারোগাবু, একটি ভাই, একটি ভাই। না, ভাই হলো মৃতদেহটাকে আপনারা এইভাবে ইয়ে করবেন না। দয়া করে সাইডে সরে দাঁড়ান, সরে দাঁড়ান। এমনই একটা দুর্ঘটনা যে ঘটবে এটা আমি আগেই সাইডে করেছিলাম। তাই বেশ কয়েকদিন ধরে পড়লো মুখার্জিকে বাড়িতে আসতে দেখে তার উপরে নজরে গেছিলাম। ব্যাড লাক, অ্যাক্সিডেন্টটা ঘটে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। আর একটু আগে যদি আপনি আসতেন দারোগাবু, তাহলে হয়তো আমার সম্বন্ধীটাকে এভাবে মরতে হতো না। আমি আপনি আপনি দয়া করে ওই খুনির নম্বর পল্লব মুখার্জিকে ক্ষমা করবেন না দারোগা বাবু। হ্যাঁ দারোগা বাবু, আপনি ক্ষমা করবেন না। আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন, ওই সমাজ বিরোধী লম্পট পল্লব মুখার্জির ফাঁসি হবে, নাহলে হবে জেল। সেই খুনি লম্পট সমাজ বিরোধী জেল পালানো আসামি পল্লব মুখার্জি আজ এসে ঢুকে পড়েছে ওই শিল্পপতি অংশমান চৌধুরীর একমাত্র পুত্র সুমন্ত চৌধুরীর খোলসে। গীতা যদি তার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতো তাহলে তার বয়স হয়তো হতো 10 বছর। অতীতের কথা ভাবছি কেন? আমি অতীতের কথা কেন ভাবছি? আমি তো এখন ওই শিল্পপতি অংশমান চৌধুরীর একমাত্র পুত্র সুমন্ত চৌধুরী, যার নামে ব্যাংকে জমা আছে 500 কোটি টাকা। স্ট্যাম্পার করা 5 তলা বাড়ি, ইম্পোর্টেড ইম্পালা গাড়ি, শুধু সুখ আর সুখ। এই বিষয় সম্পত্তি থেকে উপরি পাওনা হলো সুন্দরী উজ্জয়িনীর যৌবনে। দেখেছিল কি মনে হচ্ছে জানো? দাদা বৌদির আজ আবার নতুন করে ফুলসজ্জা। আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে দিদি যাবে নতুন ফুসর জায়গাটা আমরা যে শুয়ে পড়ি। তাতে ক্ষতি কি? তারাও জানে কি আর আগুন একসঙ্গে পাশাপাশি থাকলে এমনি কি করে যায়। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? চলো না যাই দুজনে হারিয়ে। আর আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে স্বপ্নের পাহাড়ে চড়ে আমি যাবো হারিয়ে।
পাচ্ছি মনে হচ্ছে। আমিও না কোনো গন্ধ বলতে পারিনি। কিছু না কিছু না কিছু না। মদ যে খাই সে নিজে কি কোনোদিন গন্ধ পায়? তাহলে আমি একটা কথা বলি বৌদি, নিজে চোর তো তাই সবাইকে চোর ভাবছো। এই ঠাকুর পেটে পেটে তোমার এত চাল। দাঁড়াও দাঁড়াও, পালিয়ে চলো বৈশালী, রাত যে অনেক হলো, এই বৌদি কি আর দশ হয়েছে না? হ্যাঁ পালিয়ে চলে চলে এই রাতটা আরো ছোট হয়ে যাবে। পালিয়ে চলো, আমি কত দূরে যাবো। এই যে বোম্বে রুটি নাই কায় সাজুর খা, নিশ্চয়ই নিশ্চয়ই আমার ঠাকুরপুর ঘরে যাওয়া হচ্ছে। ধীরে ধীরে বল কই सुनना ले सुनना ले कोई सुनना ले, धीरे धीरे बोल कोई सुनना ले कोई सुनना ले, धीरे धीरे बोल कोई सुनना ले। চৌধুরী বাড়িতে যেন হাসি হাত বসেছি, দেখে দেখে পাগল হয়ে যাচ্ছি। ওই ওই দূরে পোকা যখন পাখিটা মাঝে মাঝে আবার শোনা যাচ্ছে, চোখ গেল শোনা যাবে না কেন, শোনা যাবে না কেন, আজ যে বসন্ত এসেছে। বসন্তের সারা বাতাস গায়ে মেখে আজ তোমার সামনে এসে দাঁড়িয়েছে তোমারই সুমন্ত। তোমার মনে দক্ষিণ দুয়ার খুলে ফাগুন এলো কি করে? শীতের ভয়ে উত্তরের জানালাটা বন্ধ করে দিয়েছি বলে। ওই দেখো ওই পশ্চিমী আকাশে এক খালি পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। ওই যে, আর ওই আকাশের সুতারাটা একটু পরে হয়তো পাবে। অপরাধ নিও না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, তোমার সংসার বিভাগী মন আবার এই সংসারে ফিরে এলো কি করে? আসলে আমি ওই তীর্থক্ষেত্রে গিয়ে দেখলাম যে জীবনের তীর্থক্ষেত্র চেয়ে জীবনের কর্মক্ষেত্র অনেক অনেক বেশি বিস্তৃত। কি তুই এত ঘামছো কেন? তুমি তো আগে কখনো এমন করে মারছিল মুখ ছুঁড়ে? ইচ্ছা করলো তো তুমি তো অন্য কিছু ভাবছো। না 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 না, ভাববো কেন? আর শোনো না, বলছি তোমার সেই মিষ্টি গানটার কথা মনে আছে? হ্যাঁ, আলোটা নিভে দেব। আমাকে নিয়ে যায় কোনো এক ভালোবাসার দ্বীপপুঞ্জে, আর তার কপালে সিঁদুরের টিপ ছুঁয়ে ওই যে ভোরের সূর্য ওঠে, আর তখন আমি তাকে আদর করে বলি, থাক মাসে থাক, আর তোমাকে বলতে হয় না। এবার আমার পালা। এবার আমার বয়স থেকে কমিয়ে নিয়ে আবার তো নিয়ে যাবো আমার সেই যৌবনের প্রথম আঙিনায়। মধুরাতে দুজনাতে বিষ্ণু দাঁড়াই খুব কাছাকাছি, দূরে কেন কাছে এসো, তুমি আছো আর আমি আছি। মধুরাতে দুজনাতে বিষ্ণু দাঁড়াই খুব কাছাকাছি, কেন কাছে এসো, তুমি আছো আর আমি আছি।
রহস্য করছে? না, রহস্য আমি করিনি। আপনি এসেছেন আমাদের বড় রহস্যের মুখোশ পরে, আমার স্বামীর অভিনয় করে, আমার যৌবন লুণ্ঠন করতে। উল্টোপাল্টা কথা বলছো তো? না, আপনি 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 আমার স্বামীর চরিত্রে অভিনয় করতে গিয়ে ধরা পড়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ধরা পড়ে গেছেন। আমার স্বামী কোনোদিন আমার ছিল মুখ মুছতেন না, কিন্তু আপনি আপনি মুছেছেন। মুছতে ইচ্ছা করলো তাই? আমার স্বামী কোনোদিন সবার ঘরে আলো নেভাতেন না, কিন্তু আপনি আপনি নিভিয়েছেন। মানব চরিত্র যে পরিবর্তন আমার গানের শেষে ইয়ার শব্দ উচ্চারণ করে আপনি আপনি অশ্লীল চরিত্রের পরিচয় দিয়েছেন, যা আমার স্বামী কোনোদিন কখনো করতেন না। কেলেঙ্কারি কাণ্ড, চলো যাও না করে ম্যানেজ করতেই হবে। হ্যাঁ উঠোনি, চিৎকার করো না, চিৎকার করো না, চিৎকার করো না। ভালো করে ভেবে দেখো, বাবা ক্রমে ক্রমে সুস্থ হচ্ছে। আরে তোমার সাথে আমার যদি এরকম ব্যবহার কথাটা বাবার কানে যায় না, আর পুত্র মারা যাবে। বাবা বাবা আর তাছাড়া এই বৈশাখী, অভিষেক, মাধব, কাকাবাবু, তোমার আমার এরকম সম্পর্কের কথা জানতে পারলে তো তোমাকে পাগল মনে মনে হবে। ভালো করে ভাবো, ভালো করে ভেবে দেখো উজ্জ্বল। হ্যাঁ হ্যাঁ, আমাকে ভাবতে হবে, আবার সবকিছু নতুন করে ভাবতে হবে। অন্তত অন্তত আমি শ্বশুরমশাইয়ের জন্য না হলে আমার শ্বশুরমশাই আসতেই হবে। না 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 না, বসেছিলাম ফার্স্ট হয়ে নিচ্ছে দেখতে পাবি না ঘরে ঢুকে দেবো উজ্জ্বল শোনো, শোনো নয়, শুনুন। আজ থেকে আমি আর আপনি এক ঘরে থাকবো ঠিকই, কিন্তু এক বিছানায় নয়। আর সবার সামনে আমি আপনাকে বলবো তুমি, কিন্তু একান্তে আড়ালে বলবো আপনি। সন্দেহাতীত না হওয়া পর্যন্ত আমি আপনাকে কিছুতেই আমার স্বামী বলে মেনে নিতে পারবো না। আর তাছাড়াও দেবতার মন্দিরে বন্ধক দেওয়া স্ত্রীর কাছে স্বামী সঙ্গ নিষিদ্ধ। ধুর শালা, আর কদিন পর দেখা যাবে আদম আর ইউব একসাথে খাচ্ছে ওই নিষিদ্ধ ফল। যে ফল আমি খেয়েছিলাম আজ থেকে 10 বছর আগে। ওই কি তার যৌবনের বাগান তছনছ করে হতভাগিনী, হতভাগিনী, কি থেকে তুমি মৃত্যু দাও ঠাকুর। গ্রাম ছেড়ে চলে এসে শহরে এসে আজ 10 বছর ধরে বহুদিন অত্যাচার আমি দিলে দিলে সহ্য করতে পারছি না। এইভাবে দিলে দিলে বহুদিন অত্যাচার সহ্য করার আগে তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। আবার তুমি কাঁদছো মা? খবরদার, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তোর জন্য আমি মরতে পারিনি। তুই যদি সেদিন আমার পেটে না আসতে, তাহলে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারতাম। মা, আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তোমার এত কষ্ট হতো না, তাই না? এবার শোন, তোকে না অনেকবার বলেছি আমার সামনে তোর বাবার নামটা, তোর বাবার কথা উচ্চারণ করবি না। আমার যে খুব জানতে ইচ্ছে করে মা। কি জানতে ইচ্ছে করে? বাবা তো আমার জন্মের আগেই মারা গেছে। যা যা, আমার সামনে থেকে চলে যা সব সময় বাবা বাবা বাবা। খবরদার, তুই আমার সামনে থেকে আসবি না, চলে যা, চলে যা। আমাকে ছেড়ে আমি কোথায় যাবো মা? মামা আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমাকে মামিমা দু চোখে দেখতে পারে না। মামিমা আমাকে বলেছে। কি কি বলেছে বাবা? কি বলেছে বল না? আমাকে নাকি জুতো পালিশ করা ব্যবসা করে দেবে, ব্যবসা। ওরে আমার সোনা মানে, আমি আমি যে তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি বাবা, কত স্বপ্ন দেখেছি। তুই যে আমার সোনা মানে, তুই আদরের ধন, তোর জন্য রইল আমার সারা জীবন। তুই যে আমার সোনা মানি, তুই আদরের
জন্য ভাঙবো পাহাড়, আকাশ দেবো পারি। দুঃখ যতই আসুক তবু আমি কি হাতে পারি। ছেলের মিলন দেখো দেখুক সর্বজন, ছেলের মিলন দেখো দেখুক সর্বজন। তোর জন্য রইল আমার সারা জীবন, তুই যে আমার সোনা মানি, তুই আদরের ধন। তোর জন্য রইল আমার সারা জীবন, ওরে সোনা, ওরে আমার মানি। আমি যে তোকে কত স্বপ্ন দেখেছি বাবা। বলি সকালবেলায় সব কাজ ফেলে রেখে ছেলেকে নিয়ে সোহাগ করা হচ্ছে। মামিমা, মায়ের আদর খেয়ে বাদ হয়ে থাকলে চলবে না। যা ছোট্ট গিয়ে বাবলা ঠাকুরপুকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি মামিমা। বলে এই যে মহারানী, তাড়াতাড়ি ঘর দোরটা মুছে ফেলো, জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিয়ে রান্নার জোগাড় করো। যাও উনুনটা ধরাবে, কয়লাগুলো ভেঙে তাড়াতাড়ি সব রান্না বান্না কমপ্লিট করে আমি আবার সিনেমা দেখতে যাব। বৌদি, একটা কথা বলছিলাম বৌদি। বলে ফেলুন মহারানী, বলে ফেলুন। বাসি সকাল থেকে আজ কিছু খাইনি বৌদি। ওরে বাপরে বাপ, দিনটা শুধু খাই খাই আর খাই। যা ওই চৌকির তলায় সাদিকের থালায় গুড় আর রুটি আছে, ওটাই দুজনে মা বেটা মিলে ভাগ করে খেয়ে নিও। ঠিক আছে। হ্যাঁ আর শোনো, বলো। বলছিলাম কি, তোমার ছেলে বেশো আজ থেকে জুতো পালিশের ব্যবসা করতে যাবে। সেই সঙ্গে তুমি ওই বাবলা ঠাকুরপোর বাড়িতে ঝিয়ের কাজ করতে যাবে বলেছ। আমি তোমার ওই বাবলা ঠাকুরপোর বাড়িতে ঝিয়ের কাজ করবো না, আর আমার ছেলেও জুতো পালিশের ব্যবসা করবে না। দাদা নাই ডিউটি গেছে, দাদা আজ ডিউটি থেকে ফিরুক, দাদাকে আমি সব কথা বলে দেব। কিচ্ছু করতে পারবে না। এই 10 বছর ধরে তার কানে আমার নামে অনেক কথাই বলেছিস, কিচ্ছু করতে পারিস নাই। আমি তাকে এমন টাইট করে রেখেছি না, ওই কাশিনা যে বাবু ওই টু ব্যাক করতে পারবে না, বুঝেছিস? যা যা। কি হয়েছে অরুণা, সকাল সকাল এরকম ভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি তো খালি আমাকে চেঁচাতেই রাখো, চেঁচাতেই রাখো। আমার ভালো দিলে তোমার চোখেই পড়ে না। কি করে পড়বে অরুণা? আজ থেকে 10 বছর আগে যে কালো হয়ে গেছে আমার জীবনের সব ভালো। হ্যাঁ, তবে কি এবার আর বোন আর ভাগ্নেকে নিয়ে যাবার চাচ্চালো? কথাগুলো একটু ঠিক করে বলো অরুণা। তোমার জন্যই আমার জীবনের সব স্বপ্ন কালো হয়ে গেল, কালো। আর আমি যদি বলি তোমার ইচ্ছে পূরণ করার জন্য গীতার সর্বনাশ হলো। কি বললে? কি বললে তুমি? কালো? হে যদি আমার সামনে তোমার বোন ওই গীতা করো, তাহলে আমি কি করবো জানো? আমি আত্মহত্যা করবো। আত্মহত্যার কথা তুমি মুখে উচ্চারণ করো না অরুণা, এটা আমার কাছে একটা ভয়ঙ্কর শব্দ। কি হলো অরুণা, কথা বলবে না? কিভাবে কথা বললে? তুমি তোমার কোনো কথাই শুনতে চাও না। শুনবো অরুণা, শুনবো। তোমার মুখে ওই আত্মহত্যার কথা ছাড়া আর সব কথাই আমি শুনবো। তাহলে এদিকে এসো। শোনো, বলছিলাম কি, এবার তোমার বোন আর ভাগ্নের ব্যাপারে একটু নতুন করে ভাবতে হবে, বুঝেছো? আমি তো 10টা বছর ধরে ওদের কথাই ভেবে চলেছি। ওদের কথা ভেবে আমার রাত্রে ভালো করে ঘুম হয় না। ওদের কথা ভেবে আমি গ্রাম ছেড়ে শহরে এসেছি। আজ 10টা বছর ধরে শুধু অশান্তি, অশান্তি আর অশান্তি। অশান্তি বলে অশান্তি? হ্যাঁ, বলি ওই নিজের বোনটাকে, এই বড় বোনটাকে বিধবা বলে পরিচয় দিতে হচ্ছে লোকের কাছে। এ কি লজ্জার কথা! ছি 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 ছি। আর তাছাড়া তোমারও তো একটা ভবিষ্যৎ আছে, শুধু ওদের দেখলেই তো চলবে না।
সে তো আছে, সে তো আছে। তাই বলছিলাম কি, শোনো না, আমার কাছে আসো। বলছিলাম কি, ওই গীতা ঠাকুরজি যদি ওই পাবলা ঠাকুর বাড়িতে একটু কাজকর্ম করে দেয়, করতে কি? বাড়িওয়ালার সংসারে? জানো তো, ছেলেটা না খুব ভালো। সে তো আমার বৌদি বলতে অজ্ঞান, তোমার কথা খুব ভাবে। তাই তো ওই বেসরকা দিয়ে জুতো পালিশের ব্যবসা করবে বলে সব সাজ সরঞ্জাম কিনে নিয়ে এসেছে। হ্যাঁ গো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি? এসো না, এদিকে দাঁড়াও, সুজাও, দাঁড়াও, একটু ভালো করে শর্টে নেই, মাথা নেই গো। আমার বোন আর ভাগ্নের ব্যাপারে বাইরের কাউকে ভাবতে হবে না। এ ব্যাপারে পাবলা ঠাকুর যেন নাক না গলাতে আছে। তোমাকে আর আত্মহত্যা করতে হবে না, তার থেকে বরঞ্চ তোমার ইচ্ছে পূরণ করার জন্য আমি নিজে আমার আত্মসম্মানের গলা টিপে গীতাকে ডেকে বলবো, গীতা, গীতা। কি করছো দাদা? তুই আজ থেকে তোর বৌদি যা বলবে তুই তাই করবি। তুই বাড়িওয়ালা সংসারে কাজ করতে যাবি। এ তুমি কি বলছো দাদা? তুমি কি বলছো? ঠিকই বলছি রে, ঠিকই বলছি। আজ 10টা বছর ধরে আমি তোদের বোঝা টেনে আসছি, আর টানতে পারবো না, আর টানতে পারবো না। ঠিক বললাম তো? হ্যাঁ গো, হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এই ঠিক কথাটা যদি অনেকদিন আগেই বলতে পারতে, তাহলে দেখতে আমাদের এই সংসারে কত সুখ আসতো, কত সুখ। সুখ? সুখ? গরিব মানুষকে সুখ কিনতে গেলে এভাবেই মাথায় তুলতে হয় বউকে, আর পায়ের নিচে পড়ে থাকে স্নেহ, মায়া, মমতা। সেই স্নেহ তার কাপা কাপা হাত দুটো দিয়ে সুখ কেনার সওদাগরের পা দুটো জড়িয়ে ধরে বলে, দাদা, তুমি বউদের কথা শুনে আমাকে অপরের বাড়িতে জিয়ের কাজ করতে পাঠাচ্ছ দাদা। নিজের জীবনের সুখ কিনতে গিয়ে তুমি তোমার জীবনে অসুখ ডেকে আনছ দাদা। এক টুকরো মায়া তার কাপা কাপা দুটি দিয়ে অর্থক্রান্ত মনুষ্যত্বের গলা জড়িয়ে ধরে বলে, ও বাবা, আমার খুব খিদে পেয়েছে বাবা। জীবন যুদ্ধে কত বিক্ষত অর্ধমৃত দরিদ্র পরিবারের পরাজিত সৈনিক তার কালি লাগা চরিত্রের পকেট থেকে 1403 কালমার একটা পাউরুটি বের করে বলে, ওরে শ্রেয়, ওরে মায়া, তোরা এই নতুন শতাব্দীর যন্ত্রণাকে ভাগাভাগি করে কা। তুই হাত কাটা খা, আর তুই হাত কাটা খা। কিন্তু জীবনের সাদা কাগজে আবার যেন নতুন করে দাগ না লাগে, দাগ না লাগে। বাসু, বাসু, তোর এই ছেঁড়া জামাটা তুই সংগ্রামের সুতো দিয়ে সেলাই করে নিস বাবা, সেলাই করে নিস। মামা কাঁদতে কাঁদতে
বাবারে আমার খাপটাও তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। এই, এই দেখো না, এই পাউরুটি টুকরোটা toast করে আমি চায়ের সঙ্গে বাবলা ঠাকুরপোকে খেতে দেবো। ওদের তুলনা তো গুড় আর রুটি আছে। তোমার কথার মতনই ত্রুটি আছে অরুণা বৌদি। বাবলা ঠাকুরপো। বড্ড করুণার সুরে কথা বলো। হাই। আরে ছোড়া, আপনার মতো তাকিয়ে আছিস করবে? এই দেখ দেখ, তোর জন্য জুতো পালিশ করার সাজ সরঞ্জাম নিয়ে এসেছি, কাল থেকে কাজে লেগে যাবি। না আমি তো বাড়িতে কাজ করবো না। করবি করবি। এই বাবলাকে তো চিনিস না? বাবলা বাবু কেন জীবনটাকে নিয়ে এরকম কাব্বু খেলছো মায়েরি? তুমি বিধবা বলে তোমার শরীরটা তো বিধবা নয়। মুখ সামনে কথা বলবেন বাবলা বাবু। এ বৌদি, হ্যাঁ, ঠাকুরপো। বেশ কপ চলছে। এই ভালো করে দেখে রাখ আমার বডির মাপটা। আরে ও ঠাকুরপো, একটু সোজা হয়ে দেখো না। আরে আমি তোমার সোয়েটারের মাপটা একটু ভালো করে নিই। বৌদি, তোমার এই একটা সোয়েটার কখন কি পরাবে বৌদি? আরে বাস, এটা আবার নতুন কথা কি বে? এ যুগের 420 মেয়েরা বাসে ট্রামে সোয়েটার বুনছে আর বুনছে, কোনটা যে কার গায়ে উঠে যাবে তারা নিজেরাও জানে না।